খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএস এর কর্মীদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা গেছেন। রাতে দীঘিনালার সিন্ধু কারবারি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দীঘিনালা থানার ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাত 8:30টার দিকে সংঘর্ষে জড়ায় ইউপিডিএফ ও জেএসএস। এ সময় তাদের মধ্যে গুলি বিনিময় হয়। হামলায় অংশ নেয় ইউপিডিএফ কমান্ডার বিপ্লব চাকমা ও জেএসএস কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে 70 থেকে 80 জন। গোলাগুলিতে নিহত হন 4 জন। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি, তবে সংঘর্ষে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউপিডিএফ। দুই পক্ষের গোলাগুলির বিনিময় গতকালকে রাত 8:30টার দিকে। তার পরবর্তীতে সেখানে 4 জন নিহত হয়। লাশ তারাই নিয়ে গেছে, লাশ আমরা পাই নাই, নাম ঠিকানা আমরা পাই নাই। উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থী আয়ান খান ও রাফসি সুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউট থেকে বাসায় ফিরেছেন। এদিকে দগ্ধ শিশু জারিফের পর মাসুমা নামের আরও এক নারী মারা গেছেন। এ নিয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 2 শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়। আয়ান খান ও রাফসি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এদিকে সকালে আরও 2 জন মারা যান। সকাল 9টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জারিফ। তার শরীরের 40% দগ্ধ হয়েছিল। আর সকাল 10টা 15 মিনিটের দিকে মারা যান মাসুমা। তার শরীরের 90% পুড়ে গিয়েছিল। ক্রিটিক্যাল 4 জনের মধ্যে 1 জন ভেন্টিলেশনে এবং 9 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। এছাড়া সুস্থ 10 জনকে পর্যায়ক্রমে আজ ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ভারতের দলের সঙ্গে যৌথভাবে পরামর্শ করে সহায়তা করছে চীনের বিশেষজ্ঞ দল। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2 জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। 2 জনই বাচ্চা। এই হচ্ছে আমাদের কাছে আপডেট। এর সাথে আমরা আরেকটু আপডেট দিব, যেটা আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। এর বাইরে নতুন করে আপডেট দেওয়ার মতো আমাদের কাছে তেমন কিছু নাই। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাতে আরও যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকের ব্রিফিং থেকে যেমনটি আমরা জানতে পেরেছি যে 4 জন ক্রিটিক্যাল রোগী রয়েছেন এবং 9 জন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তাদের বিষয়ে সবশেষ কি তথ্য জানা গেছে? আর যেই 10 জনের আজকে পর্যায়ক্রমে রিলিজ দেওয়ার কথা, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা? আমরা কিছুক্ষণ আগেই যখন ডাক্তার পরিচালক যখন কথা বলছিলেন তখন তার কাছ থেকেই শুনেছিলাম যে এখনো যারা 4 জন রয়েছেন তারা কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং তাদেরকে চিকিৎসার সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং 9 জন যারা এখনো সিভিয়ার কন্ডিশনে রয়েছেন তাদের বিদেশি যে ডাক্তারের দল রয়েছেন তারা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন যারা এখানে চিকিৎসা করছেন তাদেরকে, এবং তাদের কাছ থেকে আরো ভালো কিভাবে চিকিৎসা দেয়া যায়, আরো কিভাবে পেশেন্টদেরকে আরো কিভাবে উন্নত চিকিৎসার দ্বার প্রান্তে নিয়ে যায় সেটি কিন্তু তাদের কাছ থেকে পরামর্শ তারা নিচ্ছেন এবং সেই পরামর্শের মাধ্যমে কিন্তু এখানকার ডাক্তার যারা চিকিৎসা দিচ্ছেন তারা চেষ্টা করছেন রোগীদেরকে সুস্থ করে তোলার জন্য। এবং আজকে কিন্তু আমরা শুনেছিলাম যে 10 জনকে আজকে রিলিজ দেয়া হবে এবং তারা মোটামুটি এখন ভালো একটি কন্ডিশনে রয়েছেন এবং তাদেরকে বাসায় পাঠিয়ে দেয়া হবে। এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা সেই আলোচনা শোনার পর থেকে এখন পর্যন্ত সেই তাদেরকে রিলিজ দেওয়া হয়নি এবং তারা কিন্তু এখনো হসপিটালে রয়েছেন। তবে তাদেরকে শোনা যাচ্ছে সন্ধ্যার ভিতরেই হয়তোবা তাদেরকে রিলিজ দেয়া হবে। এবং আমরা সবশেষ যে তথ্যটি জেনেছিলাম সেটি এই 10 জনকেই কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সরকারি খরচেই কিন্তু তারা চিকিৎসা পেয়েছেন এবং তারা বাসায় ফিরে যেতে পারছেন। আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই সেটি হচ্ছে যে 4 জন খারাপ কন্ডিশনে রয়েছেন তারা কিন্তু এখানকার আইসিইউতেই রয়েছেন। আইসিইউতে কিন্তু তাদের প্রায় 90% বার্নের মতো বার্ন রয়েছে এবং তারা এখন পর্যন্ত চেষ্টা করছেন চিকিৎসকরা যেন এই যারা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে তাদেরকে সুস্থ করে তোলার জন্য। এবং বিদেশি পর্যবেক্ষক টিম যারা আছেন তাদের সাথে পরামর্শ করেন। চীনের যে চিকিৎসক পরিষদ রয়েছে এখানে যারা যে টিমটি কাজ করছে সেই টিমটি কিন্তু এর আগেও আমরা দেখেছি যে অনলাইনেও যখন যে কোনো অপারেশন হয়েছে তখন তাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে, এবং অনলাইনের পর কিন্তু তারা আসলে এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছেন এবং
বলছেন যে এই যারা আহত রয়েছেন এখনো তাদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করবে না সরকার, এবং আমরা এখন পর্যন্ত যেই অসুস্থ যারা বেশি অতিরিক্ত মাত্রায় অসুস্থ রয়েছেন, যাদের বার্নের 70% উপরে রয়েছে, তারা কিন্তু এখনো বাজে কন্ডিশনের ভিতরে রয়েছেন, এমনটি আমাদেরকে পরিচালক জানিয়েছিলেন। এবং আমরা পরবর্তীতে যেই নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরবর্তী আবার ব্রিফিং করবেন পরিচালক, তখন কিন্তু জানতে পারবো যে তাদের পরবর্তী এখন পর্যন্ত শরীরের কন্ডিশন কি সেটি আমরা পরে বলতে পারবো। আসলে এছাড়া যারা রিলিজ পাচ্ছেন, অবশ্যই জাহিদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাকিনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরের পূর্ব গাছায় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মাকিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়রা ভিড় জমান মাকিনদের বাড়িতে। এ সময় আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনরা জানান, শুক্রবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাকিন। তার শরীরের 45% দগ্ধ ছিল। একটা জলযন্ত্র মানুষ হারিয়ে যাবে, এটা মেনে নেবার মতো নয়, এটা কাম্য নয়। মানুষকে সালাম কালামের সাথে চলতেন। আসলে ছেলেটা বলতে গেলে এখানে সমাজের 5-10টা ছেলে থেকে আলাদা ছিলেন। টাঙ্গাইলের ঘাড়িন্দা রেল স্টেশনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া যেতে ঢাকা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠেন ওই নারী, কিন্তু ভুল ট্রেনে ওঠার বিষয়টি বুঝতে পেরে ঘাড়িন্দা রেল স্টেশনে নেমে যান। বিষয়টি জিআরপি পুলিশকে জানালে দুলাল নামে এক সিএনজি অটো চালকের কাছে ওই নারীকে বুঝিয়ে দেন। এই সুযোগে ওই 2 সঙ্গীকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন দুলাল। এই ঘটনায় দুপুরে 3 জনের নামে মামলা করেন ওই নারী। পরে অভিযান চালিয়ে ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকায় বাসিন্দা দুলাল চন্দ্র, সজীব খান ও রূপু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। জিআরপি পুলিশ এবং উপস্থিত আমাদের থানা পুলিশের কাছে অবগত করলে সাথে সাথে আমরা অভিযান করে এই দুলাল, সজীব এবং রূপ মিয়াকে ধৃত করি। পরবর্তীতে এখন অভিযোগ দিয়েছে মেয়ে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাভারের আশুলিয়ায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ইয়ারপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে রিমান্ডের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রাতে আশুলিয়ার ইয়ারপুরে শাহিন সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী অভি ওই ছাত্রীকে দোকানে ডেকে নিয়ে যায়। পরে অভি ও তার বন্ধু সমীর মিলে ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় তাদের সহায়তা করে অভির আরেক বন্ধু শুভ। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাতেই থানায় মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভুল ও অপতথ্য ছড়ানো এবং এআই এর অপব্যবহার নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হবে। খুলনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন সিইসি। শনিবার সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে এবং সামাজিক মাধ্যমে নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ। একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট, দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি। পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন করে দেওয়া,
পলিটিশিয়ানরা ঠিক করেন কনস্টিটিউশন কি হবে, আইন কি হবে, তারা ঠিক করেন। যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যে পদ্ধতি ডিফারেন্ট হবে, আমরা তো উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল। কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই। এনসিপির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়ে সিইসি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। শাপলা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, আর এনসিপি তো প্রতীক আমরা দেই একটা দল রেজিস্টার্ড হলে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের গ্রহণ করা হবে, কিন্তু ভারতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করা হবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকার প্রতিবাদ জানিয়ে আসছে। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো আগামী জাতীয় নির্বাচনের আগেই উদ্ধারের জন্য ব্যাপকভাবে অভিযান চালানো হচ্ছে। এ সময় গণ অভ্যুত্থানের মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানি এড়াতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা বাংলাদেশি নাগরিক ওখানে আছেন তাদের তো আমাদের নিতে হবে। আপনি হয়তো 10 বছর হোক বা 20 বছর হোক, যদি আপনি ওখানে যেয়ে থাকেন, বাট আপনি যদি আমাকে বাংলাদেশিও নিয়ে থাকেন, বাট যারা রোহিঙ্গা তাদের আমরা অ্যাকসেপ্ট করতেছি না, রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠিয়ে দিচ্ছি। তারপরে বিচার, সংবিধান সংস্কার সহ নতুন প্রজন্মের সব দাবিকে নির্বাচনের একমাত্র দাবিতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় এসব মন্তব্য করেন তিনি। বলেন, দেশে নতুন সংবিধান প্রয়োজন, যেখানে মানবাধিকারের কথা লেখা থাকবে। অভিযোগ করেন, নতুন সংবিধানের দাবির বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। পুরনো আইনে দেশ পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। পরে শ্রীমঙ্গলে যান এনসিপির নেতাকর্মীরা। সেখানে মত বিনিময় সভা শেষে কিশোরগঞ্জে পদযাত্রা ও সভা করবে দলটি। সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের ভিতরে গত 54 বছর ছিলাম, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে এখনও উপকূলের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। ফসলের ক্ষতির পাশাপাশি তলিয়ে গেছে মাছের ঘের। এদিকে রোববারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপ সরে গেলেও এখন উত্তাল সাগর। বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূল জুড়ে। থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বেড়েছে প্রায় সব নদ নদীর পানি। শনিবার সকাল থেকেই বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জোয়ার আসলে নদীর পানিতে ঘর বাড়ি দুয়ার সব রাস্তাঘাট তলাইয়ে যায়। যখন পানি নামে ঘর কাদা কাদা হয়ে যায়, এই পানিগুলো আমাদের কাঁচান লাগে, মালামাল নিচে থাকলে এগুলো ভিজে যায়। এদিকে রোববারও বরিশালে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এখন নিম্নচাপটা অতিক্রম অলরেডি স্থলভাগ অতিক্রম করেছে, কিন্তু এর প্রভাবটা থাকবে এবং বৃষ্টিপাত আজকে রাত্রে এবং আগামীকালকেও কিছু পরিমাণ থাকতে পারে। পটুয়াখালীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিতে কুয়াকাটা সমুদ্র সংলগ্ন হোসেনপাড়া এলাকায় প্রায় 30 মিটার সড়ক ভাঙন দেখা দিয়েছে। এতে গ্রামে পানি প্রবেশ করেছে। এছাড়া রাঙ্গামালী বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে অন্তত 10টি গ্রাম। যেভাবে ভাঙা শুরু করছে এদিকে সব শেষ হয়ে যাওয়া হচ্ছে। আমরা সবাই খুব আতঙ্কে আছি। প্রতি সপ্তাহে যে জোবাগুলো হয়, জোবায় সবকিছু ভাঙে যাইতেছে, মানে আস্তে আস্তে ভাঙে কুলের দিকে আইতেছে। চাঁদপুরে মেঘনা নদীর পানি বেড়েছে। জেলার হাইমচরে 4 ইউনিয়নে জোয়ারের পানি ঢুকে তৈরি হয় জলাবদ্ধতা। অতিরিক্ত জোয়ারে আমাদের এখানে পানের বরজ, তারপর ফসলের মাঠ, মানুষের বাড়িতে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে পানের বুট ডুবে গেছে, বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। লক্ষ্মীপুরেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। জেলার রামগতি ও কমলনগরের নিম্নাঞ্চল প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। এবং আমাদের পুকুরের মাছ, গবাদি পশু এই জলোচ্ছ্বাসে বারবার ভেসে যায়। না, আমাদের বাড়িঘরও পানি উঠছে,
ছেলে আছে, সন্তান আছে, তাদেরকে নিয়েও খুব কষ্টে আছি। টানা বৃষ্টিতে বরগুনায় বন্যার নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাসকারীদের বাড়িতেও পানি প্রবেশ করেছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, টানা বৃষ্টির কারণে তো নদ নদীর পানি বেড়ে গেছে, পানি উন্নয়ন বোর্ড থেকে কি কোনো বন্যার পূর্বাভাস বা আশঙ্কা করা হচ্ছে? যদিও লক্ষ্মীপুরে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো কিন্তু এর আগেও আমরা দেখেছি সকাল থেকে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার ধরে বৃষ্টি হয়েছিল। তবে আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর সদর উপজেলার যে মজুচৌধুরীহাট ঘাট এলাকায়। কিছুক্ষণ আগে এই মেঘনাতে জোয়ার শুরু হয়েছে, অর্থাৎ জোয়ার হওয়ার সাথে সাথে এখানে লক্ষ্মীপুর ভোলা যে নৌ রোড রয়েছে, এই নৌ রোডে পল্টনে পানি ওঠার কারণে এখন কিন্তু যে বিভিন্ন ধরনের যানবাহন ফেরিতে উঠানামা বন্ধ রয়েছে, অর্থাৎ সেখানে পানি বুক পরিমাণ পানি পল্টনে উঠেছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এখানে যে নির্ব অঞ্চলগুলো রয়েছে, মজুচৌধুরী ঘাট, যে সরমণি মোহন অথবা রামগতি কমলনগর, সেখানেও কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে, অর্থাৎ 20টি গ্রামের মতো প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে। অর্থাৎ গত 2-3 দিন ধরে এভাবে পানি কিন্তু উঠানামা করছে, অর্থাৎ 12 থেকে 14 ঘন্টা মানুষ পানির নিচে তলিয়ে থাকে। তবে এটি আরো কয়েকদিন এই ধরনের পানি অব্যাহত থাকবে, অস্বাভাবিক জোয়ার যেটি সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি বলছেন ইতিমধ্যে নদীতে প্রায় 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, এটি আরো কয়েকদিন অব্যাহত থাকবে। তবে যদি পানি এভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু হয়তো বন্যার যে আশঙ্কা সেটি তারা করছেন। আর যদি বৃষ্টি না থাকে, পানি যে জোয়ারের পানি যদি আস্তে আস্তে কমে যায় তাহলে হয়তোবা বন্যা হবে না। আর যদি জোয়ার এভাবে অস্বাভাবিক জোয়ার প্রতিদিনও হয় তাহলে হয়তো বন্যার যে আশঙ্কা করছেন সেটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে করা হয়েছে। তবে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন বা নদী পাড়ের বাসিন্দারা রয়েছেন তারা প্রতিনিয়ত তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন। এখানে ইতিমধ্যে প্রায় 31 কিলোমিটার যে বেড়ি বাঁধ রয়েছে সেটি কিন্তু 3,100 কোটি টাকা ব্যয় কিন্তু সেটি হচ্ছে, কিন্তু নদীর যে তীররক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইতিমধ্যে ধস দেখা দিয়েছে, অর্থাৎ ভাঙ্গন আতঙ্ক শুরু হয়েছে। তো মানুষের দাবি দ্রুত সময়ের মধ্যে যদি এই ভাঙ্গন প্রতিরোধ করা না যায় তাহলে হয়তোবা পানি আরো বেশি ডুববে, লোকালয়ে পানি ডুববে, মানুষের দুর্ভোগ সেটি আরো দিন দিন বাড়বে, এমনটি এখানকার নদী পাড়ের বাসিন্দারা আমাদেরকে বলেছেন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। যারা শিপ ব্রেকিং ইয়ার্ডের গ্রিন সনদ নিতে পারেনি তারা তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, হংকং কনভেনশন নীতি অনুসরণ করায় চট্টগ্রামের 16টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপ ইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি, তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও অনুসরণ করতে পারেনি নিয়মনীতি। বিষয়টি সহজতর করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা। এ সময় আয় বাড়াতে শিপিং কর্পোরেশনের জন্য আরও 3টি জাহাজ কেনা হচ্ছে জানান তিনি। এর আগে সকালে শিপইয়ার্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় তারা এই খাতের নানা সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। তারা গ্রিন ইয়ার্ড হতে পারবেন না, আনফর্চুনেটলি তাদেরকে এই ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে আসতে হবে। কাজেই যদিও জুন মাস চলে গেছে, তবুও হয়তো আমরা আইএমও থেকে একটা এক্সটেনশন নিতে পারি, সেটাও 3 থেকে 6 মাসের বেশি হবে না। গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে 3 জন নিখোঁজের ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, সকালে দ্বিতীয় দিনের মতো মকশবিলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ সময় নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহের সন্ধান পান তারা। অপর 2 জনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার বিকেলে সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান 5 বন্ধু। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকাটি প্রচণ্ড বাতাসে উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এ সময় 2 বন্ধু সাকিব হোসেন ও আরাফাত সাঁতরে তীরে উঠতে পারলেও অপর 3 জন পানিতে ডুবে যায়। ফেনীর পরশুরামে নিহত বাংলাদেশি নাগরিক লিটনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। 21 ঘণ্টা পর শুক্রবার রাত 9টার দিকে বিলোনিয়া চেকপোস্ট এলাকায় তার মরদেহ হস্তান্তর করে। এ সময়
বিজিবি ও পুলিশের উপস্থিতিতে লিটনের বাবা মনির আহমদ ছেলের মরদেহ গ্রহণ করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ফেনীর পরশুরাম সীমান্তের কাছে যান লিটন, মিলাত ও আফসার। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। সেখানে বিলোনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত অবস্থায় মিলাত ও আফসারকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিলাত।